পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আলাদা সংঘর্ষে অন্তত ১৯ সেনা নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তান ও লোয়ার দির এলাকায় আলাদা সংঘর্ষে সেনা সদস্যরা নিহত হন। দেশটির কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর গাড়ি বহর আফগানিস্তান সীমান্ত লাগোয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় পৌঁছানোর পর হামলার শিকার হন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান। লন্ডনে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে ১ লাখেরও বেশি মানুষ। সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটাই সবচেয়ে বড় সমাবেশ। একই সময়ে সেখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে। এদিকে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। শারমিন শ্রাবণী রিপোর্ট। লন্ডনের রাস্তায় এভাবেই অভিবাসন বিরোধী মিছিল করতে করতে এগিয়ে যায় লাখো মানুষ। শনিবার দুপুর থেকে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে সেন্ট্রাল লন্ডনে জড়ো হতে থাকে স্থানীয়রা। পুলিশের হিসাবে ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় ১,১০,০০০ মানুষ। সমাবেশের উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কেও। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও। বক্তৃতায় সরকার পরিবর্তনের ডাক দেন মাস্ক। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে অভিবাসীরা ব্রিটিশদের জন্য হুমকি। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করা খুবই জরুরি, কারণ এটা আমাদের জন্য দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, সমাবেশ থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন ৫,০০০-এরও বেশি মানুষ। সমাবেশে অংশ নেওয়া স্থানীয় ব্রিটিশরা অভিবাসীদের পক্ষে অবস্থান নেন। আমি মনে করি আমাদের সবাইকে স্বাগত জানানো উচিত। ঘৃণা আমাদেরকে বিভক্ত করছে। আমি মনে করি যত বেশি মানুষকে স্বাগত জানাবো, একটি দেশ হিসেবে আমরা তত বেশি শক্তিশালী হব। এদিকে দুপক্ষের সংঘর্ষ এড়াতে সমাবেশের স্থল ও এর আশপাশে প্রায় ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি সুরক্ষিত এলাকা তৈরির জন্য প্রতিবন্ধকও বসানো হয়। শারমিন শ্রাবণী, ৭১। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার ৩৩০ নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। আটকের ৮ দিন পর শুক্রবার একটি ফ্লাইটে তারা সিউল পৌঁছান। দক্ষিণ কোরিয়া নাগরিকরা ছাড়াও বিমানে ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন কর্মী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও IECE। আটক করা হয় ৪৭৫ জনকে। তাদের বিরুদ্ধে অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ২৪ ঘন্টার হামলায় গাজায় নিহত হয়েছেন ৬২ জন ফিলিস্তিনি। একই সঙ্গে এদিনের হামলার জেরে বাস্তুচ্যুত হয়েছেন ৬,০০০ মানুষ। এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ বহু ভবন ধ্বংস করে ফেলা হয়েছে। এরই মধ্যে হামাস নেতারাই গাজায় যুদ্ধবন্ধের চেষ্টা আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজা সিটিতে শনিবার রাত থেকে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। একের পর এক বোমাবর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বহু ভবন, ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্র। একই দিন আল শিফা হাসপাতালের পাশে একটি গাড়িতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আর এসব হামলা চালানো হচ্ছে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। ফিলিস্তিনিদেরকে ওরা মানুষই মনে করছে না। ইউরোপের দেশে প্রাণী অধিকার নিয়েও আইন আছে, পশু পাখির অধিকার আছে, আর গাজায় আমাদের সেই অধিকারও নেই। আমাদের সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে। পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি আমরা, কারণ আমাদের পকেটে কোনো অর্থ নেই। এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে গাড়ির চালকরা আমাদের কাছে ৩,০০০ শেকেল চায়। এটা কি সম্ভব? গাজার মিডিয়া অফিস জানিয়েছে, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পর পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। মানুষ নিরাপদে সরে যাওয়ারও সময় পাচ্ছে না। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী বোমা বর্ষণে গাজা সিটি থেকে শনিবার একদিনেই অন্তত ৬,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ জড়ো হয়েছেন। তবে হামলার পর অনেকেই গাজা সিটিতেই থেকে যাচ্ছেন। অনেকে আবার দক্ষিণের শরণার্থী শিবিরে অমানবিক পরিস্থিতি দেখে ফেরত আসছেন। দক্ষিণে আল মাওয়াসি ক্যাম্প ও দেইর আল বালাহ এলাকা ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ে জর্জরিত এবং বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এখনও প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তারা নয় বরং হামাস নেতারাই গাজায় যুদ্ধবিরতির চেষ্টা নস্যাৎ করছে। এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, কাতারে অবস্থান করা হামাসের শীর্ষ নেতাই গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি করতে সম্মত হচ্ছে না। সৃষ্টি ঘটক, ৭১। গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ করেছেন ইসরায়েলের জনগণ। শনিবার হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষ জড়ো হন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অংশ নিতে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ আমলে না নেয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দাবি জানান। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রচেষ্টাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। কাতারে ইসরায়েলি হামলার উত্তেজনার মধ্যেই জেরুজালেম পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজায় জিম্মিদের পুনরুদ্ধার এবং যুদ্ধবন্ধের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আলোচনা করতেই রুবিওর এই সফরের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের কোনো পরিবর্তন আনবে না। তবে তিনি স্বীকার করেছেন এই ঘটনা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রভাব ফেলতে পারে। যা হওয়ার হয়েছে আমরা তাদের সঙ্গে দেখা করব। ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলবো। এখনো ৪৮ জন জিম্মি আছেন। অবিলম্বে তাদের সবাইকে একসঙ্গে মুক্ত করা দরকার। আর এটি শেষ হলেও সামনে অনেক কঠিন কাজ বাকি। গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে যাতে নিজেদের প্রত্যাশা মাফিক মানসম্মত জীবনযাপন করতে পারেন সেখানকার বাসিন্দারা। কাতারে ইসরায়েলি হামলার কারণে জরুরি বৈঠকে বসতে চলেছে আরব ও ইসলামী দেশগুলো। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আগামী সোমবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে, যা এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা হবে। বৈঠকে শুধু কাতার নয়, ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে। নেটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লিখেছেন, নেটো দেশগুলো সম্মত হলে এবং পদক্ষেপ নিলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেবেন। পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার ড্রোন নিক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে রাশিয়া এই হামলা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার সাংবাদিকদের একথা বলেন রুবিও। অসম্মানজনক, কাজটা ঠিক হয়নি। আমার মনে হয় না কেউ এটা হতে দেখে খুশি হয়েছে। আপনারা দেখেছেন, এ বিষয়ে ন্যাটো যথাযথ প্রতিক্রিয়া দেখিয়েছে। এমন ঘটনা আর কখনো ঘটুক আমরা চাই না। এটা অগ্রহণযোগ্য, দুর্ভাগ্যজনক এবং বিপজ্জনক। ড্রোন হামলাগুলো ইচ্ছাকৃত ছিল, এটা নিশ্চিত, কিন্তু এগুলো পোল্যান্ডের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা জানতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।